বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন কিছু চরিত্র আছেন যাদের উত্থান কোনো সুনির্দিষ্ট ছক মেনে হয় না, বরং আকস্মিক ঝড়ের মতো এসে পুরনো সব হিসাব ওলটপালট করে দেয়। এমনই একজন হলেন নুরুল হক নূর। পটুয়াখালীর এক সাধারণ গ্রাম থেকে উঠে আসা এই তরুণ যেন এক অসামান্য নাটকীয়তার প্রধান চরিত্র। 2018 সালের সেই উত্তাল সময়ে যখন লাখো শিক্ষার্থী সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমে এসেছিল, তখন এক নতুন ছাত্রনেতার আবির্ভাব ঘটে। নাম নুরুল হক নূর। তার এই উত্থান ছিল প্রচলিত রাজনীতির প্রতি মানুষের ক্ষোভ আর আকাঙ্ক্ষার এক বিস্ফোরক প্রতিফলন। একটি ছাত্র আন্দোলন থেকে ডাকসু ভিপি হয়ে ওঠা, আর সেখান থেকে একটি নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা। পটুয়াখালী জেলার সাধারণ এক পরিবারে জন্ম নেওয়া নূর ছিল 5 ভাই বোনের মধ্যে তৃতীয়। তার বাবা ছিলেন একজন ব্যবসায়ী এবং সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য। মাত্র 5 বা 6 বছর বয়সে তিনি তার মাকে হারান। চরাঞ্চলের অপ্রতুল যোগাযোগ ব্যবস্থার কারণে সঠিক সময়ে চিকিৎসা করাতে না পারার সেই করুণ স্মৃতিটি হয়তো তার মনে গভীর দাগ কেটেছিল। তার বাবা মোহাম্মদ ইদ্রিস হাওলাদারের মতে এই ট্র্যাজেডি হয়তো তাকে বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখিয়েছিল। কালিয়াকৈর গোলাম নবী মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঢাকার উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন নূর। মেডিকেলে ভর্তি হতে না পেরে প্রথমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। ছাত্র জীবনে তিনি বিতর্ক ও অভিনয়ে জড়িত ছিলেন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে কাজ করতেন। তবে রাজনৈতিক জীবনের সূচনা হয় আরও আগে। স্কুল জীবনে তিনি ছাত্রলীগের স্কুল কমিটির দপ্তর সম্পাদক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেও তিনি হাজী মোহাম্মদ মহসিন হল শাখা ছাত্রলীগের উপমানব উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে সক্রিয় ছিলেন। প্রচলিত রাজনীতির এই গণ্ডি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তটি ছিল তার জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক মোড় পরিবর্তন। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আলোচনায় আসেন নুরুল হক নূর। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্যতম যুগ্ম আহ্বায়ক হন তিনি। 2018 সালের 30 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করতে গেলে তিনি প্রথম হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রায় 15 দিন হাসপাতালে থাকতে হয়েছিল। লাগাতার আন্দোলনের মুখে সরকার শেষ পর্যন্ত 56% কোটা পদ্ধতি বাতিল করতে বাধ্য হয়, যা ছিল নূরের নেতৃত্বে পরিচালিত এই ছাত্র আন্দোলনের এক ঐতিহাসিক বিজয়। কোটা আন্দোলনের রেশ কাটতে না কাটতেই 2019 সালে 28 বছর পর অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। এই নির্বাচনটি ছিল প্রচলিত ছাত্র রাজনীতির বিরুদ্ধে একটি নতুন ধারার রাজনৈতিক পরীক্ষা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন নুরুল হক নূর। পুরো রাজনৈতিক অঙ্গনকে হতবাক করে দিয়ে তিনি ছাত্রলীগের ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে 11,062 ভোটে পরাজিত করে এক ঐতিহাসিক বিজয় লাভ করেন। ডাকসুর ইতিহাসে তিনিই প্রথম কোন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের প্রার্থী না হয়েও ভিপি নির্বাচিত হন। তবে তার বিজয়েও তাকে সহিংসতা থেকে রক্ষা করতে পারেনি। নির্বাচন চলাকালীন সময়ে রোকেয়া হলে ছাত্রলীগের হামলার শিকার হন তিনি। নির্বাচিত হওয়ার পরেও তার উপর হামলা অব্যাহত থাকে। 2019 সালের 23 ডিসেম্বর ডাকসু ভবনে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা তার উপর হামলা চালায়। এই হামলায় নূরের একাধিক সহযোগী মারাত্মকভাবে আহত হন। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন ও 2019 সালের ডাকসু নির্বাচনের মাধ্যমে অর্জিত ব্যাপক জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে একটি নতুন রাজনৈতিক ধারা তৈরির লক্ষ্যে জুন 2020 সালে নুরুল হক নূর একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন। এর ধারাবাহিকতায় 2021 সালের 26 অক্টোবর অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়াকে আহ্বায়ক এবং নুরুল হক নূরকে সদস্য সচিব করে গণ অধিকার পরিষদ নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। দলটির মূলনীতি ছিল গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ। তবে এই নতুন যাত্রার শুরুতেই দলটি এক গভীর সংকটে পড়ে। বাহ্যিক বাধার পাশাপাশি অভ্যন্তরীণ কোন্দল দলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। 2023 সালের জুন মাসে দলের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া ও সদস্য সচিব
নুরুল হক নূরের মধ্যে তীব্র দ্বন্দ্ব শুরু হয়। একে অপরের বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘন, বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগের কারণে দলটি দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। দীর্ঘ আইনি লড়াই ও রাজনৈতিক বাধা পেরিয়ে 2024 সালের 2 সেপ্টেম্বর গণ অধিকার পরিষদ নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে। নূরের অভিযোগ, পূর্ববর্তী সরকার গোয়েন্দা সংস্থা ব্যবহার করে তাদের নিবন্ধন আটকে রেখেছিল। 2024 সালের গণ অভ্যুত্থানে নুরুল হক নূরের ভূমিকা ছিল একজন স্বতন্ত্র এবং প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে। তিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। আন্দোলন চলাকালীন সময় তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে হেফাজতে নিয়ে তার উপর নির্মম নির্যাতন করা হয়েছিল বলে অভিযোগ করা হয়। এই গণ অভ্যুত্থানকে তিনি ছাত্র জনতার প্রাণের বিনিময়ে অর্জিত বলে আখ্যা দিয়েছেন এবং একে জনগণের বিজয় হিসেবে চিহ্নিত করেছেন। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তার রাজনৈতিক অবস্থান আরও পরিণত হয়েছে। তিনি প্রচলিত রাজনৈতিক দলগুলোর ক্রেডিটবাজির কঠোর সমালোচনা করেন। তার মতে, কোনো গণ অভ্যুত্থান সাধারণ জনগণের, কোনো রাজনৈতিক দলের নয়। তিনি নতুন গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে মেরুদণ্ডহীন ও দুর্বল আখ্যায়িত করেন। তার অভিযোগ, সরকার নিজের কোনো সিদ্ধান্ত নিজে নিতে পারছে না এবং প্রতিটি বিষয়ে বিএনপির দিকে তাকিয়ে থাকে। তিনি আরও বলেন, অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভাজন দেখা যাচ্ছে, যা ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করতে পারে। তবে এই দীর্ঘ রাজনৈতিক যাত্রায় তিনি অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। তার রাজনৈতিক জীবন বারবার হামলা, মামলা ও নির্যাতনের মধ্য দিয়ে গেছে। অভ্যুত্থান পরবর্তী সময়েও তিনি হামলার শিকার হন। 2025 সালের 29 আগস্ট গণ অধিকার পরিষদের অফিসের নিচে একটি সংবাদ সম্মেলনের সময় উপস্থিত নেতাকর্মীর উপর লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে নুরুল হক নূর সহ বেশ কয়েকজন মারাত্মকভাবে আহত হন। ঘটনায় গুরুতরভাবে আহত নূরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নুরুল হক নূরের রাজনৈতিক জীবন এক অবিচ্ছিন্ন সংগ্রামের প্রতিচ্ছবি। তার উত্থান ছিল কোটা সংস্কার আন্দোলনের মতো জনসম্পৃক্ত ইস্যুকে কেন্দ্র করে, যা তাকে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার বাইরে একটি স্বতন্ত্র পরিচয় এনে দেয়। ডাকসু ভিপি হিসেবে তার ঐতিহাসিক বিজয় প্রমাণ করে যে দেশের তরুণ প্রজন্ম বিকল্প নেতৃত্ব খুঁজছে। পরবর্তীতে গণ অধিকার পরিষদ গঠনের মাধ্যমে তিনি ছাত্র আন্দোলনকে মূলধারার রাজনীতিতে রূপান্তরিত করার একটি সাহসী পদক্ষেপ নেন। রাজনৈতিক জীবনের প্রতিটি ধাপে তিনি অসংখ্য বাধার সম্মুখীন হয়েছেন, যার মধ্যে ছিল ধারাবাহিক হামলা, মামলা ও দলের অভ্যন্তরে তীব্র কোন্দল। নুরুল হকের সংগ্রাম এখনও অসমাপ্ত। তিনি কি একটি তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হবেন, নাকি বিদ্যমান মেরুকৃত রাজনীতিতে হারিয়ে যাবেন, তার সময়ই বলে দেবে।